সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। স্বৈরাচারী হাসিনার পতনে ছাত্র জনতা ভূমিকাকে বিপ্লব বলে অভিহিত। ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ, বলছেন আইনজ্ঞরা। সংবিধান সংশোধনে সতর্ক থাকার পরামর্শ। ব্যাংকে তারল্য সংকট কাটাতে টাস্ক ফোর্স গঠন, অর্থ পাচার রোধ ও সক্ষমতা বাড়াতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এবং হাসপাতালে 10% ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। অবহেলা না করে জ্বর আসলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংস্কার কাজ দ্রুত এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের অগ্রনায়ক ছাত্রদের ভূমিকাকে বিপ্লব নামে অভিহিত করেন তিনি। জাপানের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের পতনের অগ্রনায়ক ছাত্রদের ভূমিকাকে বিপ্লব নামে অভিহিত করেন। Their presence and their thoughts will be very important in policy making. We took them. সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করেন সাক্ষাৎকারে। Bangladesh is looking forward to receiving support from Japan. এমআর আসাদ, মোহনা সংবাদ। সংবিধানের 15 সংশোধনীকে হাতিয়ার করে ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ। এমনকি সংবিধানের 3/4 সংশোধনের অযোগ্য করে গণতন্ত্রকে হত্যাও করা হয়েছে, এমনটাই মনে করেন আইনজ্ঞরা। আর ছাত্র জনতার দাবি, আওয়ামী লীগ সরকারের মতো স্বৈরাচারী আচরণ বন্ধে সংবিধান সংশোধনে সতর্ক থাকতে হবে। এমআর আসাদের আরেকটি প্রতিবেদন। 1.5 দশকের বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে দুর্দমনীয় স্বৈরাচারে পরিণত হয় আওয়ামী লীগ সরকার। এক্ষেত্রে তাদের প্রধান হাতিয়ার ছিল সংবিধান। জনগণের মৌলিক অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে গ্রন্থ, তাকে বানানো হয় ক্ষমতার পালাবদল রুদ্ধ করার ঢাল হিসেবে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর দেশ পুনর্গঠনে সংবিধানের ভূমিকা কি হবে? যদি সংশোধন হয় তাহলে কি হবে, অথবা পুনর্লিখন হলেই বা কি হবে? ফেসিবাদী যে আমাদের যে আইনগুলো আছে আমাদের সংবিধানে, সেগুলোকে উঠে দিয়ে আমাদের জনকল্যাণমূলক যে আইনগুলো ইনক্লুড করা দরকার সেগুলো ইনক্লুড করা হোক। সংবিধানের যে সংশোধন বলি কিংবা সংবিধানের পুনর্লিখন যেটাই হোক, সেটা যেন সাস্টেইনেবল হয়। পরবর্তী যে পলিটিক্যাল পার্টি আসবে তাদের যাতে কোনো প্রকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সংবিধান নিয়ে কথা বলতে পারবে, কারণ এই সংবিধান তাদেরকে সে রাইট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফার মতে, ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। এটা একটা সংসদীয় গণতন্ত্র, তাহলে এখানে অবশ্যই একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল বা নির্দিষ্ট সময় পর পর সরকারটা বদলাতে হবে। প্রত্যেকবার এরকম গণ আন্দোলন করে হাজার মানুষের প্রাণ দিয়ে তো এটা হতে পারে না, এবং এটার ব্যবস্থা সংবিধানেই থাকতে হবে। সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতাদার আহমেদের মতে, সংবিধানের বিস্ফোরা পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনী প্রবর্তনের মধ্য দিয়ে এই সংবিধানটাকে হয়েছিল একদলীয় সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, তারপরে হচ্ছিল একাদশ সংশোধনী, যে শাহাবুদ্দিন সাহেবের যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, এগুলোকে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু ওই বৈধতা দেওয়ার পথ এখন রুদ্ধ। তাহলে আগামীতে যারাই ক্ষমতাসীন হবে তাদের প্রথম কাজ হচ্ছিল এই পঞ্চদশ সংশোধনীটি বাতিল করা। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের 3/4 সংশোধন করার উপায় নেই। এ নিয়ে 150 অনুচ্ছেদের ব্যাখ্যা দিলেন সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ। সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ সংবিধানের
150 অনুচ্ছেদ এবং সংবিধানের মৌলিক কাঠামোগত যে বিধানাবলী আছে এগুলো সংশোধন অযোগ্য করা হয়েছে। তো সংশোধন অযোগ্য করার কারণে দেখা যাচ্ছে যে সংবিধানের 4 ভাগের 3 ভাগই সংবিধান। রাজনৈতিক দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন হলে এর বৈধতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি। তাদের থেকেও একটা অঙ্গীকার নেবেন যে এই সরকারের কার্যকলাপকে তারা বৈধতা দান করবেন। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংকে নগদ টাকার সংকট কাটাতে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটিয়ে দুর্বল ব্যাংককে সবল করতে কাজ করবে এই টাস্কফোর্স। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থ পাচার রোধে গঠন করা হয়েছে আরও 2টি টাস্কফোর্স। সুশাসন প্রতিষ্ঠার স্বার্থেই এই উদ্যোগ বলছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন রেজা খান। বিগত 15 বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং সেক্টরে চলা লাগামহীন দুর্নীতি ও অনিয়মে রুগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি ব্যাংক। বিতর্কিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে দেখা দিয়েছে তীব্র তারল্য সংকট। এই পরিস্থিতিতে ব্যাংকে নগদ টাকার সরবরাহ বাড়িয়ে সংকটমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। বাংলাদেশ ব্যাংক 3টে টাস্কফোর্স নিয়ে কথা বলছে। মাননীয় গভর্নর মহোদয় এর মধ্যে আপনাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা টাস্কফোর্স কি করছে, আমাদের যারা লিকুইড অ্যাসেট নিয়ে কাজ লিকুইডিটি নিয়ে, পর্যাপ্ত লিকুইডিটি নিয়ে তারা খুব ক্রাইসিসে ভুগছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করব, ওদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, তাদের রিক্যাপিটালাইজেশনের বিষয়গুলো দেখা হবে। এর সঙ্গে পতিত সরকারের স্বেচ্ছাচারিতায় অনেকটাই ভেঙে পড়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা কাঠামো। তাই এর সক্ষমতা বৃদ্ধির সঙ্গে দেশ থেকে অর্থ পাচার রোধ এবং তা ফিরিয়ে আনতে গঠন করা হয়েছে আরও 2টি টাস্কফোর্স। আরেকটা টাস্কফোর্স হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিং নিয়ে, অর্থাৎ আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। আর 3য় নাম্বার টাস্কফোর্স সেটা হলো আসলে আমাদের দেশ থেকে আপনারা পত্রপত্রিকার মারফতে শুনেছেন বা আমরা ইতিমধ্যে স্বীকৃত যে আমাদের দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে বাইরে চলে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে দেশি বিদেশি কারিগরি ও আর্থিক সহযোগিতা নিয়ে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়নে করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়ে আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে গত 9 সেপ্টেম্বর সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল 111 বার পিছিয়ে আগামী 15 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা। আক্রান্ত শিশুদের শারীরিক জটিলতা অনেক ক্ষেত্রেই বেশি, যা প্রাণহানির ঝুঁকি তৈরি করছে। তাই তো কোনো অবহেলা নয়, জ্বর আসলেই 24 ঘন্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর মশারি টাঙানো সহ শিশুদের বাড়তি যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। শিশু ওরহান 5 মাস বয়সেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের সাদা বিছানায়। তার উদাস চাহনিতে যেন কষ্টের বহিঃপ্রকাশ। একই অবস্থা 11 মাস বয়সী শিশু রফিকুলের। ক্লান্ত শরীর মন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 3 বছর বয়সী শিশু ফাহিদ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে 19% শিশু। হঠাৎ করে 3টা বাজে জ্বর আসছে, জ্বর আসার পর থেকে বমি, তারপর রক্ত পরীক্ষা করছি, রক্ত পরীক্ষার পরে ডেঙ্গু ধরা পড়ছে। ওর জ্বর হচ্ছে প্রথম জ্বর খিচুনি উঠে গেছে 103 ডিগ্রি জ্বর। 2 দিনের জ্বরে কেসিনি হয়ে গেছিল, কেসিনিতে যে ডেঙ্গু ধরা পড়ছে। প্রথম থেকে ভালো ছিল, একটু ছিল ডেঙ্গু পাইছে, তাই এখানে ভর্তি হয়েছি। আগস্টে 45 জন ডেঙ্গু নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হলেও সেপ্টেম্বরে 121 জন শিশু ভর্তি হয়েছে। নতুন সব উপসর্গ নিয়ে জটিলতা বাড়ছে বলেও জানালেন এই চিকিৎসক। আমরা ডেঙ্গু পেশেন্ট হিসেবে আমরা ফিল করি যে একটা ডেঙ্গু পেশেন্টের অনেক জ্বর হবে,
একটা ডেঙ্গু পেশেন্টের হয়তো চোখের পিছনে ব্যথা, যে উপসর্গগুলো আগে বলা হয়েছে সবার সামনে, হাড় ভাঙা জ্বর বলে যেটাকে, মানে ব্রেক বোন ফিভার বলে এটাকে, হ্যাঁ, এত বেশি ব্যথা হয় শরীর এবং হাড়ের চারপাশ এবং চোখের পিছনে অসম্ভব পেইন হয়, চোখ নাড়লে ব্যথা করে, এই ধরনের সিমটম আছে। বাট এছাড়াও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছে আমাদের কাছে, আমরা সিম্পল হিসেবে নিচ্ছি, কিন্তু হঠাৎ করে দেখা যায় সিম্পল পেশেন্টটা খারাপ হয়ে যাচ্ছে। অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন তিনি। গার্জিয়ানদেরও বলবো যে মসকিটো নেট যে ইয়াটা আছে, ওই জালনায় যে নেট আছে, মসকিটো নেট লাগানোর জন্য আমরা পরামর্শ দিই। সন্ধ্যার আগে আগে বাইরে এমন কিছু করা উচিত, যেমন কয়েল টয়েল বাইরে জ্বালা রাখা উচিত দরজার আশেপাশে, যাতে মশা না ঢুকতে পারে। বেশি মশা নিধক ইউজ করেন, বাচ্চাদের কিন্তু শারীরিকের জন্য এটা ক্ষতিকর। বয়স্ক রোগীদের পাশাপাশি হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যাও তুলনামূলক বাড়ছে, কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে দ্বিতীয়বারের মতো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেখানকার ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন? মাজিয়া, আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদের জন্য আলাদা একটি এই ওয়ার্ড রাখা হয়েছে, সেই ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে 54 জন আক্রান্ত হয়েছে এবং এই গত পরশু অর্থাৎ গত শুক্রবার এবং শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন মারা গিয়েছে। এই চলতি বছরের যে 8 মাসে 5 জন এবং সেপ্টেম্বর মাসেই 10 জন মারা গেছে, মোট 15 জন মারা গিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 1,500 এই ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এখানকার যিনি মেডিকেলের পরিচালক রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যেহেতু ডেঙ্গুর আক্রান্তর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই জন্য তারা আলাদা যে একটি ওয়ার্ড শুধুমাত্র ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি সামনের রোগী আরো বাড়ে তারা কিন্তু যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেগুলোতেও তারা চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। অন্যদিকে যদি আমি বলি, সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু চট্টগ্রামে যেহেতু এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রতি বছর আমরা দেখি এই যে মশক নিধন ওষুধ ছিটানো হয়, এই বছরে সেই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তিনি কিন্তু সিটি কর্পোরেশনের যে সিটির মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে এবং অনুরোধ করা হয়েছে চট্টগ্রামে যেহেতু প্রতিদিন ডেঙ্গু রোগীর এই সংখ্যা বাড়ছে, সেই কারণে যে নালা নর্দমা রয়েছে সেইগুলোতে যেন তারা মশক নিধন ওষুধ ছেটানো হয় এবং ব্যক্তিগতভাবেও বাড়ির আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাজিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে 25,000 পরিবার। টানা বৃষ্টি ও উজানের ঝড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে দিন কাটছে সেখানকার বাসিন্দাদের। এদিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়ায় গৃহবন্দী প্রায় 10,000 পরিবার। রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত 30,000 পানিবন্দী হয়ে পড়েছেন। কুড়িগ্রামেও একই অবস্থা। নিচু এলাকায় পানি ওঠায় অনেকের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। আগামীকাল থেকে আবারও বাড়বে বৃষ্টির প্রবণতা, কমবে ভ্যাপসা গরম, এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বৃষ্টির বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে অন্তত 20% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনকার বৃষ্টিতে বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা আবার বাড়বে। যখন বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা আবার কমে আসবে এবং ভ্যাপসা গরমের যে অনুভূতি সেটা অনেকটা কমে আসবে। এখন সামনের বৃষ্টিতে বন্যার আশঙ্কা কম। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ভারতে রফতানির খবরে বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম। প্রতি মনে বেড়েছে অন্তত 10,000 টাকা। আড়তদার ও পাইকারদের অভিযোগ, রপ্তানিকারকরা সিন্ডিকেট করে এটি সংগ্রহ করায় আকস্মিকভাবে বেড়ে গেছে দাম। ফলে সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়ে গেছে জাতীয় মাছটি। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ভারতে রপ্তানির সিদ্ধান্ত ঘোষণার পরপরই বরিশালে চড়ে গেছে ইলিশের বাজার। আড়তে 3 দিনের ব্যবধানে মনপ্রতি বেড়েছে 10 থেকে 12,000 টাকা, যার বিরূপ প্রভাব পড়েছে বাজারে। রপ্তানিকারকরা সিন্ডিকেট করে ইলিশ সংগ্রহ করায় দাম বেড়েছে বলে অভিযোগ আড়তদার ও পাইকারদের। আর দাম বাড়ায় সাধারণ ক্রেতার সাধ্যের বাইরেই রয়ে গেল সুস্বাদু মাছটি। এলসি শুরু হতে না হতেই বাজারের রেট ধুম করে বেড়ে গেছে। আপনার যে 1200 গ্রাম ওয়েট মাছ 3-4 দিন আগে যেই মাছ ছিল এই বাজারে 65,000 টাকা প্রতি মন, আর আজকের বাজারে সেই মাছ চলতেছে 73,000 টাকা প্রতি মন। বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ কিনতে গিয়ে বেশিরভাগ ক্রেতাই ফিরছেন খালি হাতে। এই মৌসুমে সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ ইলিশ খেতে পারবে, আসলে সেই সুযোগ আমরা দেখছি না, এবং যে দাম সে আকাশচুম্বী এবং হতাশাজনক। 1.5 ঘন্টা যাবৎ ঘুরতে আসছি এই বাজারে, ইলিশ কিনবো কিন্তু ইলিশের গায়ে তো হাত দিতে পারতে আসি না, প্রচুর দাম। এখন নতুন যা দেখতেছেন এগুলি সব নতুন জাটকা, যেগুলি বড় হয়ে ফিরতো সেই মাছ মার্কেটে নাই, এবং সাধারণ মানুষের নাগালের বাইরে আজকে ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানানোর পর 1 কেজি ওজনের যে মাছটি 3 দিন আগেও মনপ্রতি 58,000 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 68,000-এ। ভরা মৌসুমেও ইলিশের এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। স্বৈরাচারী হাসিনার পতনে ছাত্র জনতার ভূমিকাকে বিপ্লব বলে অভিহিত। ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল আওয়ামী লীগ, বলছেন আইনজ্ঞরা। সংবিধান সংশোধনে সতর্ক থাকার পরামর্শ। ব্যাংকে তারল্য সংকট কাটাতে টাস্ক ফোর্স গঠন, অর্থ পাচার রোধ ও সক্ষমতা বাড়াতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এবং হাসপাতালে 19% ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। অবহেলা না করে জ্বর আসলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।